বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বলা হয়েছে গণহত্যাকারী, তারপর সন্ত্রাসী। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, এই যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বললো, এই সন্ত্রাসী সংগঠনটা কে ডিসাইড করলো? আওয়ামী লীগকে গণহত্যাকারী বলতেছে, এটা কে ডিসাইড করলো? কোনো বিষয়ে কাউকে অভিযুক্ত করতে গেলে তার নির্দিষ্ট একটি অথরিটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে অভিযুক্ত করতে হয়। ধরুন কোন কোর্ট যদি একটা জাজমেন্ট দিয়ে বলতো যে সাক্ষ্য প্রমাণে পাওয়া গেছে এই সংগঠনটা গণহত্যায় জড়িত, এই সংগঠনটা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাহলে একটা দিক থাকতো। দ্বিতীয় হচ্ছে, যদি এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে কেউ কিছু করতে হয়, তাহলে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আওয়ামী লীগ একটা এন্টিটি, একটা সত্তা, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দীর্ঘ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ভিতরে তৈরি একটি প্রতিষ্ঠান। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে আমাদের দেশের আইন হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের আইন হচ্ছে, এটা বাংলাদেশের না সারা দুনিয়ায় যে সেটেল প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। সেটা কি? কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এমনকি আমাদের কমনওয়েলথভুক্ত দেশসমূহের আদালতও সেগুলোকে অবৈধ ঘোষণা করেছে, যে কারো রাইটকে তুমি কার্টেল করবা তাকে ডিফেন্ড করার সুযোগ না দিয়ে। তা আওয়ামী লীগের একটা কমিটি আছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে, প্রতিনিধি আছে। আওয়ামী লীগকে না কোনো কোর্ট সন্ত্রাসী বা গণহত্যাকারী বলেছে, না সরকারের পক্ষ থেকে অভিযোগ এনে বলা হয়েছে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, আমরা ব্যবস্থা নিতে যাব, তুমি কারণ দর্শাও যে কেন তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। আওয়ামী লীগ যদি এরকম নোটিশ পেত, জবাব দিত, সেই জবাবে তারা স্যাটিসফাইড না হলে তখন বলতো তোমার জবাবে আমরা সন্তুষ্ট নই, সে কারণে তোমার এই প্রতিষ্ঠানকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম। কারণ আমাদের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের অনুচ্ছেদ 38-এ পরিষ্কারভাবে বলা হয়েছে, আইন দ্বারা নিরূপিত বিধিনিষেধ সাপেক্ষে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংগঠন করার, সংগঠন চর্চা করার অধিকার থাকবে। তাহলে আমার সংবিধান যদি বিদ্যমান থাকে এবং সেই বিদ্যমান থাকা অবস্থায় একটি প্রাচীনতম রাজনৈতিক সংগঠন যার নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, বাঙালি জাতির যা কিছু গৌরব অর্জন তা সেই সংগঠনের নেতৃত্বে এসেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটা আমি দুইটা উইতে বললাম, একটা জুডিশিয়াল, একটা এক্সিকিউটিভ, এর কোনোটা না করে দায়সারা গোছের গায়ের জোরে করেছে, যেটা তারা 1979 সালে 9 এপ্রিল পার্লামেন্টে এমন একটি আইন করেছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখল করে বিভিন্ন প্রক্রিয়ায় চলমান ক্ষমতার এক্সারসাইজ, খুন খারাপি সবকিছুকে তারা সেদিন ক্ষমতার জোরে বৈধতা দিয়ে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করেছিল। আপনি যেহেতু একজন বিজ্ঞ আইনজীবী, আমি একটু আইনগত টার্মগুলো নিয়ে একটু বুঝতে চাই যে আইনের কি কি ব্যত্যয় ঘটেছে। আপনি যদি সুনির্দিষ্টভাবে বলেন যে এই সন্ত্রাস বিরোধী বিলটি যে উত্থাপিত হলো, নতুন করে সংশোধন করে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে, এখানে আইনের কি ব্যত্যয় ঘটেছে যেটা চ্যালেঞ্জ করা যায়? প্রথম হচ্ছে যে এই আইনটি করার ক্ষেত্রে যেভাবে সংশোধনীটা এনেছে, এই সংশোধনীটা যাকে দিয়ে আনানো হয়েছে, অর্থাৎ প্রথম যে অর্ডিন্যান্সের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলো মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, তা রাষ্ট্রপতি যে ক্ষমতাটা এক্সারসাইজ করেছে, সেই ক্ষমতার এক্সারসাইজ করার অথরিটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে কি বলা হয়েছে? রাষ্ট্রপতি সংবিধানের কোনো বিধিবিধান পরিবর্তিত হয়ে যায় এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না, সংবিধানে নাই এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না, পার্লামেন্টও যে আইন পাশ করতে পারবে না তেমন কোন অধ্যাদেশ জারি করতে পারবেন না। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে তিনি করবেন যতটুকু তার এখতিয়ারে আছে। তা বাংলাদেশের সংবিধানে আমি যদি লিটারারি ধরি, বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী বলতে যে পোস্টে আছে তার কোনো বিকল্প পোস্ট নাই। এই বিকল্প পোস্ট না থাকায় মহামান্য রাষ্ট্রপতি কার সুপারিশে সেদিন অধ্যাদেশ জারি করেছিলেন, যে অধ্যাদেশটাকে এখন ওনারা আইন আকারে সংসদে পাশ করেছেন, তাহলে বিগিনিং এ যে অধ্যাদেশটা হয়েছে সেইটা সম্পূর্ণরূপে অবৈধ ছিল। দ্বিতীয় হচ্ছে পার্লামেন্টে সেই
অবৈধটাকে বৈধতা করার জন্য যে প্রক্রিয়াটা করা হয়েছে সেটা গোড়ায় যেহেতু অবৈধ, অর্থাৎ ভয়েড ইন এবিসিউ, মানে যা শুরুতে অবৈধ তার ধারাবাহিকতা অবৈধ। এটা হলো আইনটা করার ক্ষেত্রে অবৈধতা। আর আওয়ামী লীগকে পার্লামেন্টে নিষিদ্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি অভিযোগের প্রেক্ষিতে। অপরদিকে কোন কোর্টেরও কোনো ফাইন্ডিংস নাই, জাজমেন্ট নাই যে এই সংগঠনটা গণহত্যাকারী অথবা এই সংগঠনটা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত। তো দুইটা প্রসেসের কোনটাই পালন হয়নি। আপনাদের সময়ে এইভাবে একইভাবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল না, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জামায়াতের কার্যক্রম কি আদালত থেকে নির্দেশনা এসেছিল তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার জন্য? তখন কোন আইন মেনে আসলে জামায়াতের কার্যক্রম আপনারা নিষিদ্ধ করেছিলেন? এই তো খুব একটা ভালো প্রশ্ন করেছেন। জামাতের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল যখন তার পূর্বেই আমাদের দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ডিভিশন জামাতের ব্যাপারে জাজমেন্ট দিয়েছিল। সেই জাজমেন্টের এগেনস্টে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টেও তাদের মামলা খারিজ হয়ে যায়, অর্থাৎ এটা আইনগত ভিত্তি ছিল এক। দ্বিতীয়, জামাতের ব্যাপারে জামাতের যুদ্ধকালীন সময়ে নেতৃত্বে যারা ছিলেন মানবতা বিরোধী অপরাধ করেছিলেন তাদের বিচার প্রক্রিয়ার ভিতরেও অসংখ্য ফাইন্ডিংস আছে যে জামাত এবং জামাতের নেতারা গণহত্যায় জড়িত ছিল, সন্ত্রাসে জড়িত ছিল। ফলে আওয়ামী লীগকে যে প্রক্রিয়া নিষিদ্ধ করা হচ্ছে এবং জামাতের যে প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে আলাদা। আচ্ছা, এখানে আরেকটি বিষয় জানার আগ্রহ আছে। যদি গণহত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তা আওয়ামী লীগ তো একটি সংগঠন এবং এই সংগঠনের দায়িত্বে যারা ছিলেন তাদের নামেও তো অভিযোগ আছে, তাদের নামে মামলা রয়েছে, আপনার নামে মামলা রয়েছে এবং আপনার দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রীর নামে মামলা রয়েছে, অর্থাৎ নির্দেশনা গণহত্যার অভিযোগ তো তাদের ব্যক্তির বিরুদ্ধে। তাহলে এই রাজনৈতিক দলটির নেতৃত্বের পরিবর্তন হলে তাহলে কি এই রাজনৈতিক দলটি আর কোনোদিনই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে পারবে না? এটি কি আন্তর্জাতিক আইন দ্বারা সমর্থিত কিনা? যদি ব্যক্তি সিদ্ধান্তে হয়ে থাকে, রাজনৈতিক দলটি তো আসলে সিদ্ধান্ত দিতে পারে না। কোনো একটি দল সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের মিটিং করে, যেমন ৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী সংগঠন জামায়াত ইসলামীর আলবদর আল শামস তারা একেবারেই বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের বেতন নিয়েছে, এই কারণে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এখন আওয়ামী লীগ কি দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যা করেছিল কিনা জুলাই অভ্যুত্থানের সময়? দেখুন, আওয়ামী লীগের কোনো নোটিফিকেশনে, কোনো মিটিংয়ে, কোনো রেজুলেশনে কোথাও নাই যে কথিত যে জুলাই অভ্যুত্থান, আমি যদি অভ্যুত্থান নামটাও বলি, সেই ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়ার কোনো ডিসিশন ছিল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই সময়ের প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা, সেটা র্যাব হোক, পুলিশ বা আর্মি, যারাই হোক, তারা যদি কোনো অ্যাকশন নিয়ে থাকে সেই অ্যাকশনটা প্রশাসনিক অ্যাকশন। দ্যাট অ্যাকশন ওয়াজ নট টেকেন পারসুয়েন্স টু দ্য ডিসিশন অফ আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে এই জাতীয় কর্মকাণ্ড করেছে এই অভিযোগে অভিযুক্ত করার ন্যূনতম কোনো সাক্ষ্য প্রমাণ, কোনো ভিত্তি নেই। বিরোধী দলীয় নেতা এবং এনসিপি আবেদন করেছিল, আন্দোলন করেছিল, তো আন্দোলন এবং আবেদন করলেই কি গণহত্যা এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে এটি প্রমাণিত হয়ে যায় কিনা, আপনি কি একটু বিশ্লেষণ করবেন কিনা? দেখুন, এটা খুব মজার, খুব ইন্টারেস্টিং। যিনি স্পিকার তিনি মহান মুক্তিযুদ্ধের একটা সেক্টরের অধীনে অধিনায়ক ছিলেন। যিনি উপস্থাপন করেছেন তিনি দাবি করেন তিনি যে দলটি করেন সেই দলের প্রধান মুক্তিযোদ্ধা ছিলেন এবং একটি সেক্টরের কমান্ডার ছিলেন। তাদের উদ্ধৃতি দিচ্ছে, কাদের আবেদনের উদ্ধৃতি দিচ্ছে? আমার মুক্তিযুদ্ধকালীন সময় যারা গণহত্যা করেছে, ধর্ষণ করেছে, বাড়িঘর পুড়িয়েছে, নৈরাজ্যতা করেছে, ধর্মান্তরিত করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে এবং আদালতের রায়ে সেই সময়ে জড়িতদের অনেকের দণ্ড হয়েছে, সুপ্রিম কোর্টে সেই দণ্ড বহাল হয়েছে, সেই দণ্ড কার্যকর হয়েছে এবং দল হিসাবে আদালতের রায়ে তারা নিষিদ্ধ হয়ে গেছিল। সেই ৭১-এ যারা গণহত্যা করেছে
সেই গণহত্যাকারীদের নিবেদনের প্রেক্ষিতে নিষিদ্ধ করেছে। তো তারা তো করবেই, কারণ ৭১-এ তারা যে অপরাধটা করেছিল সেই সময়ের নেতৃত্বে ছিল, মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পক্ষে থেকে তারা যে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই অপরাধের বিচার তাদের কোলাবরেটর অ্যাক্টে হয়েছে এবং তারপর মানবতা বিরোধী অপরাধের আইনে হয়েছে এবং সেখানে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফাঁসি কার্যকর হয়েছে। তো যারা ৭১-এর অপরাধ করেছে, যারা গণহত্যা করেছে, সেই গণহত্যাকারীদের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যারা নিয়েছে, তারা ভুলে গেছে যে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং আজকের স্পিকার এরা যুদ্ধ করেছিলেন ওই অপর প্রান্তে যারা আবেদনকারী, এই আবেদনকারীদের বিরুদ্ধে। ফলে ৭১-এর পরাজিত শক্তিদের আবেদনের প্রেক্ষিতে ৭১-এর নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করার ভিতর থেকে প্রতীয়মান হয় যে ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এটা করা হচ্ছে। আচ্ছা, আপনি একজন আইনজীবীরা তো কৌশল প্রয়োগ করেন। আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কোথাও আওয়ামী লীগ শব্দটা আসে নাই। তা আপনারা কেন মনে করছেন আওয়ামী লীগকেই নিষিদ্ধ করা হয়েছে? আওয়ামী লীগ শব্দটা তো আমি শুনিও নাই এখানে। না, বিলের ভিতরে আছে, ওই যে বিলটা বিলের ভিতরে আছে। তো তাহলে এটা কি কৌশলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা স্পিকার কেউই এই শব্দটা আওয়ামী লীগ শব্দটা বললেন না? এর পেছনের কারণ কি? দেখুন, তানভীর লজ্জা পাইতেছে, কারণ স্পিকার মেজর হাফিজ সাহেব এই বিরোধী দলীয় নেতা, বিরোধী দল এদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সালাউদ্দিনের দলের প্রধান যিনি জিয়াউর রহমান, তিনি এই ৭১-এর পরাজিত শক্তি যারা এখন বিরোধী দলে বসা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এবং জিয়াউর রহমানের একটি জাতির জন্ম নামক যে আর্টিকেলটি, যেটা দৈনিক বাংলা এবং বিচিত্রায় ছাপা হয়েছিল, সেখানেও তিনি নিজে লিখেছিলেন। ফলে তাদের নেতারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতার হালুয়া রুটিকে রক্ষা করার জন্য সেই ৭১-এর নেতৃত্ব দানকারী দলকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপনে স্পিকারও দেখবেন, স্পিকার কিন্তু ম্লান অবস্থায় ছিল, হাস্যোজ্জ্বল ছিল না। আবার ওই যিনি উত্থাপন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা উত্থাপন করা স্বাভাবিক ছিল আইনমন্ত্রী, এনিওয়ে যিনি উত্থাপন করছেন তাকেও কিন্তু মনে হচ্ছে না জড়তার ভিতর থেকে উত্থাপন করতেছেন, অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য বিষ পান করতেছে তারা। এখন আপনারা কি পান করে এত শক্তিশালী? ওনারা ক্ষমতায় থেকে বিষ পান করছেন, আপনারা ক্ষমতার বাইরে থেকে এখন কি পান করলে আপনারা আবারও রাজনীতিতে ফিরতে পারবেন? সেই তরিকাটা একটু আপনি যদি একটু আপনাদের নেতা কর্মীদেরকে বলেন। আপনারা নিষিদ্ধ, তারপর আপনাদের কার্যক্রম নিষিদ্ধ। আপনার সম্প্রতি আমরা দেখলাম ২১ মাস পর আপনাদের স্পিকারকে হঠাৎ আবিষ্কার করা হইলো, ওনাকে গ্রেফতার করা হইলো, এবং উনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন তাও কেউ জানে না। শুধু আইএসপিআর এর একটা প্রজ্ঞাপন থেকে আমরা জানতে পারলাম যে সেনানিবাসে যারা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন, আপনিও বললেন যে ৪ নম্বরে ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তো হঠাৎ করে সেনা হেফাজত থেকে উনি কোথায় চলে গেছিলেন কেউ জানে না, কোন আয়না ঘরে ছিলেন তাও জানি না, এখন হঠাৎ করে ওনারে গ্রেফতার করা হয়েছে। প্রথম কথাটা হচ্ছে, আওয়ামী লীগের শক্তিটা হচ্ছে বাংলাদেশের মানুষ, কারণ আওয়ামী লীগকে বলা হয়েছে সন্ত্রাসী সংগঠন। তো এই সন্ত্রাস করে কি কি করছে সেই বিষয়টা একটু না বললে ভুলে যাব আমরা। ধরেন, সন্ত্রাস করে ৫২-র ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছে, সন্ত্রাস করে ৫৪-র যুক্ত ফ্রন্টে ভূমিকা রেখেছে, সন্ত্রাস করে ৬২-র হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন করেছে, সন্ত্রাস করে বাঙালির মুক্তির ম্যাগনা কার্টা ৬ দফা দিয়েছে, সন্ত্রাস করে আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন করেছে, সন্ত্রাস করে ৬৯-এর গণ অভ্যুত্থান করেছে, সন্ত্রাস করে নির্বাচন আদায় করে দেশের অবিভক্ত পাকিস্তানের সর্বোচ্চ ম্যান্ডেট এনেছে, সন্ত্রাস করে মুক্তিযুদ্ধের মধ্য থেকে দেশকে স্বাধীন করে দিয়েছে, সন্ত্রাস করে একটি অধপতিত রাষ্ট্রকে
অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ প্রতিটি গ্রামে বিদ্যুৎ, প্রতিটি এলাকায় ইন্টারনেট, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পদ্মা সেতু, মেট্রো রেল, কত কিছু বলবো। এই সব কিছু হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনের অবদান। ফলে এই সন্ত্রাসী সংগঠনটা হলো মানুষের আত্মার ভিতরে জুলাই আছে। অভ্যুত্থানে হত্যাকাণ্ড হয়েছে বা জুলাই অভ্যুত্থানে যে ম্যাসাকার হয়েছে সেটাও তো আপনাদের অবদান, এটাও তো স্বীকার করতে হবে। নো নো নো, এইখানে আমাদের অবদান না, এইখানে যারা স্বীকারোক্তি করছে। তানভীর, আপনি একজন সাংবাদিক, সচেতন মানুষ, এইটা নেতৃত্ব দানকারী যে ব্যক্তি, তার সম্পর্কে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার 5 বছর আগের থেকে বলে আসতেছিল যে এই ব্যক্তি ক্ষমতা দখল করতে চায়, এই ব্যক্তি বিদেশিদের নিয়ে আমার না, না, পূর্ব তৈমুরের সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু দায়িত্বে যেহেতু আপনারা ছিলেন, কেউ যদি আপনাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইন করে হত্যাকাণ্ড ঘটিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায়, সেটি আপনারা দমন করতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার দায়টি তো আপনাকে নিতে হবে। আপনারা তো পারেন নাই। সেই হত্যাকাণ্ড ঠেকানোর সমস্ত মেকানিজম আপনার কাছে ছিল, সেটি আপনি নিয়ন্ত্রণ হারিয়েছেন। এই জায়গাটাতে তো আপনাকে দায়িত্বশীল হিসেবে দায়টা নিতেই হবে, একজন সাবেক মন্ত্রী হিসেবে। আপনি এখন আপনাদের স্পিকার বের হলো, স্পিকার 27 দিন পরে পদত্যাগ করলেন, আপনার ডেপুটি স্পিকার গ্রেপ্তার হয়ে গেলেন তাৎক্ষণিকভাবে, কিন্তু আপনার স্পিকার 27 দিন পরে পদত্যাগ করলেন। উনি কোথায় ছিলেন? দেখুন, আমরা যতটুকু তথ্য পেলাম, আপনি উল্লেখ করেছেন যে 24-এর ভয়ঙ্কর সন্ত্রাস নৈরাজ্যের সময় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, যিনি বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন মানুষ এবং অকল্পনীয় মেধা, যোগ্যতা, ধীশক্তি এবং নিরপেক্ষতার একটা প্রতীক হিসাবে, আমার মনে হয় না অতীতের কোন স্পিকার এরকম রেকর্ড দেখাতে পেরেছে, সেই মানুষটিকে নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হয়েছে। এসপিজিআরসির আমরা রিপোর্টে দেখলাম 4 নম্বর ক্রমিকে তার নাম। পরবর্তীতে দেখা গেল তিনি একটা রেজিগনেশন লেটার পাঠিয়েছেন বলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বলা হলো। তার রেজিগনেশন লেটারটা তো আর উনি নিজে যে দিয়ে আসেন নাই, ওনার একটা স্বাক্ষর করতে হয়েছে, একটা জায়গায় উনি ছিলেন, কাগজটা সই করতে হয়েছে, না হয় লিখতে হয়েছে, একজনে বহন করেছে, যেখান থেকে বহন করেছে নিশ্চয়ই যিনি নিয়ে গেছেন তিনি জানেন তিনি কোথায় ছিলেন। দ্বিতীয়বার ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টের পরিবর্তে উনি একটা জেনারেল পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করলেন। সেই ক্ষেত্রে তার বায়োমেট্রিক যে টেস্ট, সেই টেস্ট করা হলো, তখন পত্রপত্রিকায় নিউজ আসলো যে স্পিকার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সারেন্ডার করে জেনারেল পাসপোর্ট নিচ্ছে। অর্থাৎ সমস্ত কিছু সরকারের কাস্টডিতে, সেনা প্রধানের দপ্তর থেকে শুরু করে সরকার সবকিছু জানেন, পাসপোর্ট অধিদপ্তর সরকারের। কাজী তিনি টোটালি সরকারের হেফাজতে ছিলেন। সেটা অবৈধভাবে আটক আদেশের ভিতর থাকতে পারে, অলিখিত আটক আদেশের ভিতর থাকতে পারে, অর্থাৎ ইললিগাল কনফাইন্ডের ভিতর থাকতে পারে। আবার তাকে বলা হয়েছে তার বাসার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটা তানভীর, আপনার নিশ্চয়ই মনে আছে, আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পরে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত বলছিলেন এটা সঠিক নয়, কারণ সেনা ক্যাম্প থেকে তাকে আমাদের কাছে, তাদেরকে আমার কাছে দিয়ে দিছিল, অর্থাৎ তার কাছে। এখন যখন তাকে অ্যাঙ্কর জিজ্ঞেস করলো তাহলে কিভাবে তাকে বুড়িগঙ্গায় ধরলো, বলে এটা তারা একটা প্রজেকশন দেখিয়েছে, অ্যাকচুয়ালি সেনাবাহিনী আমার কাছে দিয়েছিল। তো স্পিকারের ঘটনাটা একেবারে অ্যাবসলিউটলি এতদিন তাদের কাস্টডিতে অবৈধভাবে রেখে আর বোধহয় তারা সামলাতে পারছে না। একটা হত্যা চেষ্টা মামলা, তিনি নাকি লালবাগে হত্যা করতে চেষ্টা করছেন স্পিকার, এবং কোন সময় যখন তিনি স্পিকার ছিলেন, যখন তার পিছনে গাড়ি সামনে গাড়ি থাকে, সেই সময় তিনি নাকি হত্যা করতে গেছেন, হত্যা করেনও নাই। এমন নাটক সাজিয়েছে যে ওই যে আরব্য উপন্যাসের শাহজাদি গুলবাহার টাহার আকাশে ওড়ে, তাও ফেল করে দিয়েছে, এমন ভাবে একটা নাট্য রচনা করেছে। এটা সম্পূর্ণরূপে বানোয়াট। এই নাট্য রচনাটির আইনগত কি ব্যত্যয় ঘটেছে আমরা তো জানি। এখানে 48 ঘন্টার মধ্যে আপনাকে গ্রেফতার করা হইলে আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে হবে। হ্যাঁ, আপনি অবৈধভাবে মানে যে কোনো অভিযোগে অভিযুক্ত করা হলে চার্জশিট দিতে হবে, আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে জামিন দিতে হবে, অথবা আমাকে আদালতে, ওনাকে তো পাওয়াই যায় নাই। তো এই পাওয়া না যাওয়া ব্যক্তিদের সংখ্যা বাংলাদেশে কত? এবং শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদের একটি কক্ষে লুকিয়েছিলেন বলে রিমান্ডে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, তিনি সহ সেখানে ওনারা লুকিয়েছিলেন। তো ওইখান থেকে সেনা হেফাজতে গেলেন। তো সেনা হেফাজতের পরে ওনারা, এরপরে বাকিরা সবাই বেরিয়ে গেলেন।
তো উনি বেরিয়ে গেলেন না কেন, উনি রেখেছেন কেন সাংবিধানিক এই জটিলতাগুলো যাতে না হয়? কারণ স্পিকারই তো তখন সর্বময় ক্ষমতার অধিকারী, প্রেসিডেন্ট এবং স্পিকার। প্রধানমন্ত্রী না থাকলে সর্বময় ক্ষমতার অধিকারী স্পিকার। এই কারণেই কি আপনার কাছে মনে হয় যে স্পিকারকে রেখে দেওয়া হয়েছে সাংবিধানিক জটিলতাগুলো যাতে না হয়? এখন যেহেতু নতুন সংসদ হয়ে গেছে, স্পিকারও হয়ে গেছে, তাহলে পুরান স্পিকারকে তাহলে এখন মার্কেটে নিয়ে আসো, ওনাকে তো আর দরকার নাই। আপনার এই ভিউজের সঙ্গে আমার মনে হচ্ছে যে এরকম হয়তো তাকে সেখানে রেখে দিয়েছে যে স্পিকার না থাকলে কন্টিনিউশন থাকবে কিভাবে, যদিও সেটার ব্যত্যয় ঘটিয়েছে। কারণ কিছু কিছু পোস্টের অবসর হয় না, কিছু কিছু পোস্টের ধারাবাহিকতা থাকে। যেমন প্রধানমন্ত্রী পোস্টের কিন্তু আর্টিকেল 57-এ বলা হয়েছে তিনি রিজাইন দিলেও তার সাকসেসর না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। স্পিকার কিন্তু আপনার মনে আছে হুমায়ুন রশিদ চৌধুরী গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই পার্লামেন্টে প্রিজাইড করলেন হুমায়ুন রশিদ চৌধুরী, তৎকালীন স্পিকার। এবং তিনি একটা সুন্দর কথা বলছিলেন যে তোমার হলো শুরু, আমার হলো শেষ, খোদা হাফেজ। এই ক্ষেত্রেও স্পিকারকে দিয়েই পার্লামেন্টের প্রসিডিউর, যেহেতু আমাদের সরকার ব্যবস্থাটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা, হয়তো তাকে দিয়ে এটা করাবার জন্য তাকে রাখা হয়েছিল। যখন নতুন স্পিকার তারা ইচ্ছে মতো তৈরি করতে পেরেছেন, এখন চিন্তা করছেন যে এটা তার আর কোনো দরকার নাই, এখন কিভাবে তাকে বাইরে নেব, একটা নাটক সাজাই যে উনি লালবাগে মানুষ মারতে গেছে। এত একজন ভদ্র মহিলা এবং তার মতো মহিলা জীবনে কোনদিন উচ্চ স্বরে কাউকে একটা কথা বলেন নাই, সারা জীবনে ফার্স্ট ক্লাস পাস। তিনি ইংল্যান্ড থেকে পড়াশোনা করছেন, ডক্টরেট ডিগ্রি হোল্ডার। এবং তার সঙ্গে বিরোধী দলে বিএনপি ছিল পার্লামেন্টে, 18 পার্লামেন্টে, সেই সময় বিরোধী দল কোনোদিন তার বিরুদ্ধে অভিযোগ আনে নাই। তিনি মানুষ খুন করার চেষ্টা করেছেন। এ জাতীয় আমার মনে হয় যে গাঁজা টাজা খেলেও মানুষ মনে এত বিভ্রান্ত হয় না, এমন অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু রাজনীতিবিদ আবার কথা সাহিত্য খুব সুন্দর করে কথা বলেন, আপনাকে ছেড়ে দিলে মোটামুটি আপনি সাহিত্য খুব ভালো বলেন এবং গুছিয়ে বলেন। কিন্তু আমার প্রশ্ন, 2 সেপ্টেম্বর যদি উনি পদত্যাগ করে থাকেন, তো জাতীয় সংসদের এই নতুন স্পিকার দায়িত্ব গ্রহণের এই মাঝখানের ব্যাপারটা, কন্টিনিউশনটা তাইলে রইল কেমনে? অ্যাকচুয়ালি কিন্তু উনি যদি রিজাইন দিয়েও থাকেন, আমি একজন লয়ার হিসেবে বলবো, রিজাইন লেটার দিয়ে থাকলেও ওনার সাকসেসর না আসা পর্যন্ত কিন্তু উনি স্পিকার থাকবেন। এখানে কোনো বিকল্প নাই, এখানে কোনো বিকল্প নাই। আপনার মনে আছে উনি তো গত বছর 2 সেপ্টেম্বর উনি পদত্যাগই করে ফেললেন, তো নিয়ম অনুযায়ী তো স্পিকার আরেকজন স্পিকারকে দায়িত্ব দিবেন। আমরা তো ভেবেছিলাম উনি এই অদৃশ্য অবস্থান থেকে উনি জাতীয় সংসদে এসে নতুন স্পিকারকে দায়িত্ব দিবেন। আমার এরকম একটা ধারণা ছিল, হয়তো এরকম একটা নাটক, এটা হয় নাই। তো তাহলে আমি তানভীর একটা জিনিস বলি, আমাদের পদত্যাগ হলো সব বাতাসের উপর ভাসতেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগ পত্র নাই। স্পিকার পদত্যাগ করছেন, কে পদত্যাগ পত্র নিয়ে গেছে, কে কার কাছে পৌঁছে দিয়েছে, কোথায় পদত্যাগ পত্র, এর কোনো খবর নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগ পত্র কোথায় করেছেন, কার কাছে কে পৌঁছে দিয়েছে, এর কোনো খবর নাই। বাংলাদেশের পদত্যাগটা অসাংবিধানিক প্রক্রিয়ায় সরকার উচ্ছেদের পরবর্তীতে পদত্যাগটার বাতাসের উপরে অনেক কিছু চলতেছে। ফলে এই যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী যদি 2 তারিখ পদত্যাগই করে থাকে, তারপরে তো ওনার বিরুদ্ধে তো মামলা আছে রংপুরে, তো ওনাকে যদি গ্রেপ্তারই করতে হয় তাহলে ওনাকে গ্রেপ্তার করলেন না কেন? ওনাকে অ্যাটেম্পট টু মার্ডার অর্থাৎ খুন করার চেষ্টা করেছেন, মামলা করলেন, ওনার বিরুদ্ধে তো রংপুরে মামলা হয়েছে। গ্রেপ্তারের মতো সিচুয়েশন যদি রিয়েলিটি থেকে থাকতো তাহলে ওনাকে আগে গ্রেপ্তার করলেন না কেন? এই টোটালটা হচ্ছে একটা নাটক, এটা সম্পূর্ণরূপে একটা সাজানো নাটক। নাটকটা যখন প্রয়োজন হয়েছে তখন মঞ্চস্থ করছে, যেভাবে বুড়িগঙ্গা নদীতে সালমান এফ রহমান এবং আনিসুল হককে একটা চমৎকার ড্রেস দিয়ে ওই বেলি রোডের নাট্যমঞ্চের মতো নাটক সাজানো হয়েছিল, এক্ষেত্রেও সেটাই করা হয়েছে। এখন মেরাজ হোসেন আপনার শীর্ষ স্যার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা দুজন ভালো আছেন। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, অভ্যুত্থানকারীদের দায় মুক্তি ও সাবেক স্পিকারের গ্রেপ্তার, এই 3টি ঘটনা একসঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কিভাবে প্রভাবিত করছে? দেখুন, আওয়ামী লীগের আমলে আমি নিশ্চিত করে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, আওয়ামী লীগের আমলে কোনো ইনডেমনিটি হয় নাই। বাংলাদেশে গুরুত্বপূর্ণ ইনডেমনিটি প্রথম হয়েছে 1979 সালের 9 এপ্রিল জিয়াউর রহমানের পার্লামেন্টে
75-এর খনি এবং অবৈধ ক্ষমতা দখল সহ প্রক্রিয়া যারা ছিল তাদের ইন্ডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমানের নেতৃত্বাধীন পার্লামেন্ট। দ্বিতীয় ইন্ডেমনিটি হয়েছিল অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িত যারা ছিল তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। এই দুইটা ইন্ডেমনিটিকে আমাদের সুপ্রিম কোর্ট বলছে কোনো অপরাধের ইন্ডেমনিটি হয় না। তৃতীয় ইন্ডেমনিটি হয়েছিল জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে, তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করার পর বৈধ করার জন্য তিনি একটা ইন্ডেমনিটি দিয়ে সংবিধানের 7ম সংশোধনী করেছিলেন। সেটাকেও সুপ্রিম কোর্ট বলছেন যিনি ইউজার বার, অর্থাৎ যার ক্ষমতা নাই কোনো পদ গ্রহণ করার, তিনি যদি ক্ষমতা গ্রহণও করে থাকেন সেটা অবৈধ। এই 3টা বড় ইন্ডেমনিটির 3টাই সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। ফলে এখন যে ইন্ডেমনিটিটা দিল, আজকে যেটা বাংলাদেশের পার্লামেন্টে হলো, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া, এই 15 আগস্টের তাদেরকেও বলা হয়েছিল 15 আগস্টের বিপ্লবীদের দায় মুক্তি দিলাম, এখন নাম রাখছে জুলাই যোদ্ধা, আর ওই সময় ছিল বিপ্লবীদের দায় মুক্তি দেওয়া। এই কোনো দায় মুক্তি হবে না, কারণ হত্যাকাণ্ডের কখনো দায় মুক্তি হয় না। এবং আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে, সংবিধানের অনুচ্ছেদ 7-এ, যে কোনো আইন করা যাবে না যে আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যদি করা হয় তাহলে যতটুকু করা হবে ততটুকু অবৈধ। আমাদের সংবিধানে কোনো অপরাধীকে দায় মুক্তি দেওয়ার কোনো বিধান নাই। আচ্ছা, দায় মুক্তির প্রশ্নটি আসে কেন? আইন পাশ সংশোধন করে বলা হইলো খুন করছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের আপনি নেতাকর্মী, আপনাদের আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী খুন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী খুন করেছেন, শিরিন শারমিন খুন করেছেন, আপনি নিজে খুন করেছেন। তো খুনিদেরকে তো পাওয়া যাচ্ছে, নাম ধরে ধরে আপনাদের নামে মামলা হয়েছে। তো তাহলে আবার জুলাই অভ্যুত্থানের ওদের দায় মুক্তির দরকার কি? ওনারা তো আর খুন করেন নাই, তো ওনাদের দায় মুক্তি লাগছে কেন? লেজে গোবরে জড়িয়ে ফেলছে, কারণ ওনাদের সিপাহ সাল্লারা নিজেরাই বলতেছে এই মেট্রো রেল আমি পুড়িয়েছি, পুলিশকে আমি খুন করেছি, এই পদ্মা সেতু আমরা ভেঙেছি, তারা কনফেশন করছে। আবার ডক্টর ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে তিনি বলছেন যে কোনো কিছু সাডেনলি হয়নি, মেটিকুলাস ডিজাইনের ভিতর থেকে হয়েছে, এবং মাস্টার মাইন্ডকে তাকে উনি পরিচয় করিয়ে দিয়েছেন। ফলে ওনাদের সিপাহ সাল্লারা সর্বত্র বলতেছে যে এটা আমরা করেছি। আবার এই যে ওনার যে দল, সেই দলের নেতারা বলতেছে আওয়ামী লীগ ফিরে আসলে প্রচলিত আইনই আমাদের ফাঁসি দিতে পারবে, কারণ আমরা সংবিধান লঙ্ঘন করেছি, আমরা অবৈধ কাজ করেছি, মানুষ খুন করেছি, পুলিশ খুন করেছি। এখন এই যে 164 এর স্টেটমেন্ট যেটা বলে আদালতে গেলে 164 এর মতো, তারা পাবলিকলি টেলিভিশনও বলতেছে আমরাই খুন করছি। এখন ওনারা যেহেতু নিজেরা খুন করছেন বলছেন, আবার সাংবিধানিক বিধিবিধানকে ওনারা ভঙ্গ করছেন, ফলে কনস্টিটিউশন ভায়োলেট করছেন, যেটা রাষ্ট্রদ্রোহিতা। এই জন্য নিজেরা যেটা স্বীকার করছেন, একদিকে আমাদের বলে খুনি, আবার নিজেরা বলে আমরা খুন খারাপি করছি, আমাদের কোনো বিচার করা যাবে না। লেজে গোবরে জড়িয়ে ওই 75-এর খুনিদের রক্ষা করার জন্য অসতর্ক অবস্থায় যে আইন করেছিল, এখনো ঠিক তাই হচ্ছে, কিন্তু এতে কোনোদিন রক্ষা হবে না।